নির্বাচনের প্রচার প্রচারণা শেষে এখন ভোটের প্রস্তুতি। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট পৌঁছাবে কাল। রাজধানীতে ৩ স্তরের নিরাপত্তা। নির্বাচনে জাল ভোটের প্রস্তুতি নিয়েছে একটি দল। অভিযোগ বিএনপির। একটি দলের দিকে হেলে পড়েছে ইসি এবং প্রশাসন। পাল্টা অভিযোগ জামায়াতের। ভোটাররা ভোট দিতে উৎসাহ নিয়ে ছুটছেন নিজ এলাকায়। বাস ট্রেনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। এবং নির্বাচিত সরকার আসলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার অব্যাহতই থাকবে, জানালেন চিফ প্রসিকিউটর। স্বাগত আপনার রায়ে। সঙ্গে আছি আমি শরীফ রওশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ হলো প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা। ভোট গ্রহণের নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টা আগে আজ সকাল ৭:৩০টায় আনুষ্ঠানিকভাবে সব ধরনের প্রচার প্রচারণা কার্যক্রম শেষ করা হয়। ইতোমধ্যে দেশব্যাপী ২৯৯টি সংসদীয় আসনে ভোট নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মালামাল সংগ্রহ এবং ভোট কেন্দ্রের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করবেন ভোটের আগের দিন। দুর্গম অঞ্চলগুলোতে ভোটের সরঞ্জাম পৌঁছাতে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থাও। আসছে ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ চলবে। কেন্দ্রের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতেই থাকছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি। ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে চালানো যাবে কোনো প্রকার প্রচার প্রচারণা। এবারে নির্বাচনে অংশ নিচ্ছে মোট ৫১টি রাজনৈতিক দল। সব মিলিয়ে ভোটের মাঠে প্রার্থী ২০৩৪ জন। সারা দেশে ৪২,৭৭৯টি ভোট কেন্দ্রে ভোট দেবেন ১২,৭৭,১১,৭৯৩ জন ভোটার। আর নির্বাচনী প্রচার শেষ হওয়ার মধ্য দিয়ে এখন পুরো মনোযোগ ভোট গ্রহণ এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার দিকেই। পোস্টাল ব্যালটের গণনা সময় সাপেক্ষ হলেও কোনো অবস্থাতেই যাতে ফলাফল ঘোষণায় অতিরিক্ত বিলম্ব করা হবে না বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচনে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বানও জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে বিদেশি গণমাধ্যম কর্মীদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে এমন কথাই জানান তিনি। দায়িত্ব গ্রহণের পর থেকেই নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করলেও শতভাগ শুদ্ধ ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি বলেও স্বীকার করেছেন ইসি সচিব। অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্য সচিব বলেন, ১১৫টি দেশের সাংবাদিকরা নির্বাচনের সংবাদ সংগ্রহের আগ্রহ প্রকাশ করেছে। এরই মধ্যে ২১টি দেশের পর্যবেক্ষকরা এসেছেন। ১২ তারিখের নির্বাচন হলে ১৩ তারিখ সকাল ১০টা থেকে এই কম্পাইলেশনের জন্য বা কনসলিডেশনের জন্য রিটার্নিং অফিসাররা ইতিমধ্যেই সময়সূচি ঘোষণা করেছেন। তার মানে কোনো অবস্থাতে এটা দীর্ঘায়িত হবে না। কার্যত যতটুকু সময় দরকার, কেন ব্যালট যতগুলো হয়েছে ততগুলো গুনতে হবে, সে গোনার জন্য যতটুকু সময়, যে কেন্দ্রে ৩,০০০ ভোট পড়বে তার গুনতে যে সময় লাগবে, যে কেন্দ্রে ৫,০০০ ভোট হবে সেখানে বেশি সময় লাগবে। এই আপেক্ষিকতাটাকে আমাদের মানতে হবে। কিছু ঝুঁকিপূর্ণ আসন থাকলেও বাংলাদেশের নির্বাচনের পরিবেশ ইতিবাচক এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ প্রধান ইভার্স ইজভস। সকালে স্বল্প মেয়াদী পর্যবেক্ষকদের নিয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন একটি অংশগ্রহণমূলক নির্বাচনে জোর দিচ্ছে। এবারে নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে এবং সুইজারল্যান্ডের ২০০ জনেরও বেশি পর্যবেক্ষক কাজ করছে। জাতিসংঘের নীতিমালা এবং নিরপেক্ষতা বজায় রেখে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের ৯০ জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক দেশের বিভিন্ন প্রান্তে কাজ করবে। স্বল্পমেয়াদী পর্যবেক্ষকরা ভোট গ্রহণ, গণনা এবং ফলাফল একীভূত করার প্রক্রিয়া সরাসরি যাচাই করবেন।
also include recommendations regarding issues you just mentioned about social media, which is, of course, a great concern for many democracies, for all democracies, I have to say, in the world, about the level playing field. Issues like that are going to be mentioned in our final report. Security services to the military, to the police, and so, of course, there are more risky, less risky districts in the country, but at least our overall perception right now. নির্বাচন আয়োজনে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন। প্রস্তুত হচ্ছে আনুষ্ঠানিক ফল ঘোষণার মঞ্চ। ইসির শেষ সময় প্রস্তুতির আরও খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন মিয়া আমিরুল। আমিরুল, জানাবেন যে নির্বাচনের এই বিশাল এই কর্মযজ্ঞের দায়িত্ব যাদের হাতে, সেই নির্বাচন কমিশনের প্রস্তুতি কেমন দেখছেন, কি বলছেন তারা? নির্বাচন কমিশন তাদের যে প্রস্তুতিগুলো রয়েছে একেবারে গুছিয়ে এনেছেন। এই মুহূর্তে যেটি চলছে সেটি হচ্ছে মূলত বিভিন্ন জায়গায় যে আইন শৃঙ্খলা সমন্বয় সেই বিষয়টি করছে নির্বাচন কমিশন। আপনি জেনে থাকবেন যে নির্বাচন কমিশনের যে কেন্দ্রীয় একটি সমন্বয় সেল রয়েছে, সেই সেলের মাধ্যমে মূলত কাজটি চলছে। যেহেতু দেশের আইন শৃঙ্খলা রক্ষায় ভোটের মাঠে প্রায় 9 লাখের মতো সদস্য রয়েছে, তারা সেটি করছেন। এবং একই সাথে আরও একটি বিষয় যে আগামীকাল থেকে মূলত ভোটের যে মালামাল রয়েছে সেই মালামালগুলো প্রিজাইডিং অফিসারের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মূলত ভোট কেন্দ্রে পৌঁছে যাবে। সেটি ঘিরেও কিন্তু যেন কোনো ধরনের সহিংসতা কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটির জন্য মূলত নির্বাচন কমিশন তারা দেশব্যাপী যে 299টি আসনে, সংসদীয় আসনে ভোট হবে, সেটি মূলত তারা সমন্বয় করছে। এবং একই সাথে সব মিলিয়ে সার্বিকভাবে আজকে মূলত নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ সহ আমরা জেনেছি যেমনটি যে ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি সাংবাদিকদেরকে ব্রিফ করবেন। এবং একই সাথে আরও একটি বিষয় যদি আপনাকে জানাই, এটি আমি মূলত রয়েছি এখন যেটি সামনে, সেটি হচ্ছে মূলত যে কেন্দ্রীয়ভাবে কিংবা সরকারিভাবে যে ফলাফলটি ঘোষণা করা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেই ফলাফল মঞ্চের একেবারে ঠিক সামনেই সেটিও কিন্তু বলা চলে মূলত প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি সংবাদ মাধ্যমের জন্য যে সংবাদ সংগ্রহ কিংবা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যেন কোনো ধরনের সমস্যা না হয়, সেটি কিন্তু পাশেই সুযোগ রাখা হয়েছে। এবং একই সাথে আপনি যেমনটি বলছিলেন যে ভোটের যে কর্মযোগ্য নির্বাচন কমিশনের, যেহেতু তারা বেশ আরও প্রায় 1.5 থেকে 2 মাস আগে তারা বলেছে ভোটের সব ধরনের কর্মযোগ্য শেষ হয়ে এসেছে, তবে শেষ সময়ের যে ব্যাপারগুলো থাকে, যেহেতু পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে এবং সকালে আপনি দেখেছেন যে ইউরোপীয় ইউনিয়নের প্রায় স্বল্পমেয়াদী 90 জন পর্যবেক্ষক তারা আজকে মাঠে নেমেছে। এবং এর আগেও প্রায় 54 থেকে 56 জনের মতো পর্যবেক্ষক তারা কিন্তু দীর্ঘমেয়াদে তারা বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করছে। সেই পর্যবেক্ষণের গতিবিধি কিংবা সেই পর্যবেক্ষণের যে কাজগুলো, সেগুলো মূলত নির্বাচন কমিশন উপস্থাপন করা হচ্ছে এবং নির্বাচন কমিশন সেই অনুযায়ী মূলত বিভিন্ন ধরনের ব্যবস্থা নিচ্ছে। রশন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির সবশেষ প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মিয়া আমিরুল। নির্বাচন ঘিরে রাজধানীতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। সকালে এক ব্রিফিংয়ে তিনি জানান, বেশিরভাগ ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা এরই মধ্যে বসানোর কাজ শেষ করেছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ক্যামেরা থাকবে, আর জেলাগুলোতে নজরদারির জন্য থাকবে ড্রোন। একটা ঐতিহাসিক সর্বকালের সবচেয়ে নিরাপদ ইলেকশন করতে চাই, দ্যাট ইজ দি ইন্টেন্ট অফ দি গভর্নমেন্ট। সেই জন্যই আমরা বেশি প্রস্তুতি নিয়েছি। হুমকি যেটা পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি যারা হুমকি দিত, আপনারা জানেন তারা নিজেরাও ডিসকারেজড। এখন তো আমরা আর ওইরকম থ্রেট মনে করি না যে দেয়ার থ্রেটটা এত বড় না, কিন্তু আমি উদাহরণ তৈরি করতে চাই যেন ইতিহাসে এই ইলেকশনটা লেখা থাকে। নারায়ণগঞ্জের 5টি সংসদীয় আসনের 797 ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে জেলার 451টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতির সবশেষ খবর জানাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যোগ হয়েছেন ইমরান আলী সজীব। সজীব, একেবারে তো শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, ভোট কেন্দ্রগুলোর কি অবস্থা, কেমন প্রস্তুতি দেখছেন, এবং বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর কি অবস্থা? আমি এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জ শহরের একেবারে গোল চত্বরে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নারায়ণগঞ্জের নির্বাচনের যে পরিস্থিতি এখনো পর্যন্ত বেশ স্বাভাবিকই রয়েছে, এবং প্রশাসন থেকে কিন্তু নির্বাচনের পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য বেশ ভালো ব্যবস্থা রাখা হচ্ছে, এমনটি বলা হয়েছে আমাদের নারায়ণগঞ্জের যে প্রশাসনিক কার্যালয়গুলো আছে সেগুলো থেকে এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকেও
আমাদেরকে তেমনটি জানা হয়েছে। আমরা আজকে সকালে দেখেছি যে র্যাবের একটি চেকপোস্ট রয়েছে নারায়ণগঞ্জে, এবং তারা নারায়ণগঞ্জের বিভিন্ন অলিগলি রাস্তাগুলোতে কিন্তু টহল কার্যক্রম চালাচ্ছেন। পাশাপাশি অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারাও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাজ করে যাচ্ছেন। এছাড়া আপনি একটু বলে দিই যে নারায়ণগঞ্জে এই যে নারায়ণগঞ্জে মোট সংসদীয় আসন হচ্ছে 5টি। এই 5টি আসনে মোট ভোটার হচ্ছে প্রায় 24 লাখ, এবং এখানে কেন্দ্র রয়েছে প্রায় 797টি। এই 797টি কেন্দ্র থেকে প্রায় 451 কেন্দ্রকে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে আলাদা নজরদারির ব্যবস্থা করা হয়েছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। র্যাব, পুলিশ, সেনাবাহিনীর আলাদা স্ট্রাইকিং ফোর্স সেখানে রাখা হবে, যাতে কোনো ধরনের পরিস্থিতি হলে সেই পরিস্থিতি তারা যাতে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে। এছাড়া কিন্তু ম্যাজিস্ট্রেটরাও থাকবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতিগুলোকে স্বাভাবিক করার জন্য। আপনি জেনে থাকবেন যে আজকে সকালে নারায়ণগঞ্জে কিন্তু যে প্রচারণা তা কিন্তু শেষ হয়ে গিয়েছে, এবং প্রার্থীরা কিন্তু এখন কোনো ধরনের কোনো প্রচারণায় নেই, এবং নারায়ণগঞ্জে প্রচারণার সময় আর কোনো ধরনের এখন পর্যন্ত কোনো বড় ধরনের খবর পাওয়া যায়নি। তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ খবর। নারায়ণগঞ্জের ভোটের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমরান আলী। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলেই রয়েছে, এমনটাই জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এবার নির্বাচন ইঞ্জিনিয়ারিং হবে না, বরং নির্বাচন সুষ্ঠু হলে গণতন্ত্রের পরিবেশ ফিরে আসবে বলেও আশা করছেন তিনি। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এমন কথাই বলেন বিএনপির এই মহাসচিব। অনেকদিন নির্বাচন না হওয়াতে 15 বছর প্রায় সকলেই একটা যেটাকে আমরা বলি উদ্বেগ, যে নির্বাচনটা শেষ পর্যন্ত ঠিকঠাক হতে হবে কিনা। আমি এখন পর্যন্ত এই এবারকার নির্বাচনের যে পরিবেশ সেটাকে মোরলেস ভালো দেখলাম। যে কয়েকটা ঘটনা ঘটেছে প্রথম দিকে, তারপর সবাই সংযত হয়েছেন, এবং সেই সংযত হয়েই আমি যা মনে হয়েছে যে এখন পর্যন্ত নির্বাচন যে পরিবেশ সেটা নির্বাচনের অনুকূলেই ছিল। এদিকে ফলাফল যাই হোক, নির্বাচন সুষ্ঠু হলে মেনে নেবে বিএনপি। সকালে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন দলের পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি। অভিযোগ করেন, নির্বাচন সামনে রেখে জাল ভোটের প্রস্তুতি নিয়েছে একটি রাজনৈতিক দল। আমরা অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকের উপর আস্থা রাখতে চাই, জনগণের মতন করি, যে আমরা সবাই মিলে প্রতিটি রাজনৈতিক দল যদি দায়িত্বশীল আচরণ করে তাহলে ইনশাল্লাহ নির্বাচনে সহিংসতা পেরিয়ে শান্তিপূর্ণভাবে আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো। গণ অভ্যুত্থানের কিন্তু অন্যতম আকাঙ্ক্ষা ছিল সেটি। সবাই মিলে আমাদেরকে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হলে অবশ্যই যেগুলো ফলাফল আমরা মেনে দিব, কেন মানব না। নির্বাচনটা সুষ্ঠু করা তো আমাদের সবার সমন্বিত দায়িত্ব। নির্বাচন কমিশন এবং প্রশাসন একটি দলের দিকে হেলে পড়েছে বলে অভিযোগ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটছে। আমরা মনে করি যে নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল হওয়া লাগবে এবং আরও অ্যাক্টিভলি ভূমিকা পালন করা লাগবে। নির্বাচন কমিশনের নির্দেশনাকে প্রশাসন কতটুকু মানছে আমাদের মনে হচ্ছে যে এক্ষেত্রে এখনও একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য, সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যে ধরনের তৎপর হওয়া উচিত নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, আমরা তাদেরকে সেই ধরনের তৎপর দেখতে পাচ্ছি না। নির্বাচনের আগে বাড়ি ফেরার হিড়িক পড়েছে সাধারণ মানুষের। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। পুলক, আপনি তো মহাখালীতে রয়েছেন। মহাখালী বাস টার্মিনালে যারা ঘরমুখ মানুষ, সেখানকার ভিড় কেমন দেখছেন? মহাখালী বাস টার্মিনালে রয়েছি। গাবতলীর মতো একই চিত্র কিন্তু মহাখালী বাস টার্মিনালে। একটু যদি দেখাতে চাই, আমার পিছিয়ে কিন্তু একটি বড় সারি রয়েছে, একটি লাইন রয়েছে। সেই লাইনটি মূলত টিকিট কাউন্টারের দিকে গিয়েছে এবং এই সারিটি আসলে অনেক বড় একটি লাইন। এবং এখানে যে শুধু ভোটাররা রয়েছেন, মানে ঢাকা থেকে শুধুমাত্র যারা বাহিরে যাচ্ছেন, ঢাকার বাইরে যাচ্ছেন, এমন
শুধু ভোটারই নয়, এখানে শিক্ষার্থীরাও রয়েছেন, শিক্ষার্থী থেকে শুরু করে অন্যান্য শ্রমজীবী মানুষরাও রয়েছেন। অর্থাৎ শুধু ভোটের উদ্দেশ্যে যে ঢাকা ছাড়ছেন এমনটি নয়, যা একটি লম্বা নির্বাচনকে ঘিরে একটি লম্বা ছুটি রাজধানীবাসী পেয়েছে, সেজন্য পরিবারের সাথে একটু দেখা বা পরিবারদের সাথে একটু সময় কাটানোর জন্য কিন্তু অনেকে ঢাকা ছাড়ছেন আজকে। তবে গাবতলীর বিষয়টি যেটি আমি দেখাচ্ছিলাম যে সেখানে ভাড়া বৃদ্ধির বিষয়, এখানেও কিন্তু একই বিষয় লক্ষ্যমান রয়েছে। আমরা যাত্রীরা যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ময়মনসিংহ নেত্রকোনা যে রুটে বাস ভাড়াগুলো 300 থেকে 350 টাকার মধ্যে, সেগুলো কিন্তু 100 টাকার বেশি দামে কিন্তু বিক্রি করছে। এছাড়া অন্যান্য যে রুটগুলো রয়েছে, এখানে শুধু ময়মনসিংহ রুট নয়, এখানে এই বাস টার্মিনাল থেকে সিলেটের বাস থেকে শুরু করে উত্তরাঞ্চলেরও কিছু বাস কিন্তু এখান থেকে ছেড়ে চলে যায়। তো একই মানে প্রত্যেকটি বাসই আসলে ভাড়া বৃদ্ধির লক্ষ্যমান রয়েছে। এবং শুধু ভাড়া বৃদ্ধি নয়, এখানে টার্মিনালে বাসের সংকটও রয়েছে, কারণ যে পরিমাণে যাত্রী সেই পরিমাণ যাত্রী অনুযায়ী কিন্তু আসলে বাসের সরবরাহ, গণপরিবহনের সরবরাহ কম। তো এর জন্য দেখা যাচ্ছে যে অনেক যাত্রীকে টিকিট কেনা সত্ত্বেও কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে, তারা অনেকক্ষণ অপেক্ষা করছে টার্মিনালে বাসের জন্য। তো এই ছিল আমার কাছে বর্তমানে মহাখালী বাস টার্মিনাল থেকে ভোটের উদ্দেশ্যে যারা ঢাকা ছাড়ছেন তাদের বিষয়ে সর্বশেষ। ঘরমুখ মানুষের খবর জানাতে মহাখালী থেকে যুক্ত ছিলেন শাহরিয়াজ্জামান পুলক। ভোটাররা ভোট দিতে উৎসাহ নিয়ে ছুটছেন নিজ নিজ এলাকায়। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত আছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, রেল স্টেশনে ভিড় কেমন দেখছেন? যাত্রীদের শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেছে কিনা? না, শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনাই রোশন এখন পর্যন্ত কোনো ঘটেনি। তবে এখন পর্যন্ত 16টি আন্তনগর ট্রেন এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গিয়েছে এবং 12টি মেল এবং কমিউটার ট্রেন ছেড়ে গিয়েছে, কিন্তু কোনো শিডিউল বিপর্যয় হয়নি। তবে একটি ট্রেন বুড়িমারি এক্সপ্রেস, সেটি কিছুটা বিলম্বে কমলাপুর স্টেশনে পৌঁছে এবং ছাড়তেও কিছুটা বিলম্ব হয়, এছাড়া কোনো বিলম্বের ঘটনা কিন্তু ঘটেনি। তবে আমরা যে চিত্রটি দেখছি কমলাপুর রেলওয়ে স্টেশনে, এখানে কিন্তু এই মুহূর্তে আমি একটি ট্রেন যদি আপনাকে দেখাই, এই ট্রেনটি যাবে চাঁপাইনবাবগঞ্জ এর গন্তব্যে ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমরা ট্রেনটিতে দেখছি যে ভেতরে যে আসনগুলো রয়েছে সেই আসনগুলো পুরো হয়ে গিয়ে এরপরে ভিতরে যে করিডোর রয়েছে সেখানেও মানুষ দাঁড়িয়ে রয়েছে, উপচে পড়া ভিড় আমরা ট্রেনটিতে লক্ষ্য করছি। একই সঙ্গে আমরা দেখছি যে ট্রেনের ছাদেও কিন্তু অনেকে ঝুঁকি নিয়ে উঠছেন, সেখানে নারী পুরুষ উভয়কে আমরা সেই ট্রেনের ছাদে উঠতে দেখছি। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, যাত্রীরা বলছেন যে যত ভোগান্তিই হোক তারা যে বাড়িতে গিয়ে যে ভোট দিতে পারবে, কারণ দীর্ঘ 1.5 দশক তারা ভোটাধিকার বঞ্চিত ছিল, এ কারণে তারা এই যে বাড়িতে গিয়ে যে তারা তাদের যে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তাদের সে কষ্টটা সেখানেই লাঘব হয়ে যাবে। এবং আমরা দেখছি সবার চোখে মুখে আসলে এক ধরনের উৎসবমুখর একটা ব্যাপার। আমরা এই ধরনের চিত্র সাধারণত ঈদের সময় দেখে থাকি, আর এবার আমরা দেখছি যে দীর্ঘ 1.5 দশক পরে মানুষ যখন ভোট দিতে যাচ্ছে বাড়িতে, এই সময় আমরা দেখছি যে ট্রেনে মানুষের উপচে পড়া ভিড় এবং ছাদে পর্যন্ত মানুষ এখানে উঠছে। এবং আমরা রেলওয়ে স্টেশনের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে এখানে 25% টিকিট তারা স্ট্যান্ডিং টিকিট দিচ্ছে এবং এর মধ্য দিয়ে কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা দেখছি যে একটা ঈদের মতো আনন্দ উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মানুষ ভোট যাত্রা করছে। তো রৌশন, এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ তথ্য। নির্বাচনকে সামনে রেখে বাড়ি ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। খুলনায় নির্বাচন সম্পন্ন করতে সব প্রস্তুতি শেষ করেছেন জেলার রিটার্নিং কর্মকর্তা। ভোট ঘিরে বেশ উৎসাহ রয়েছে ভোটারদের মাঝে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে নগরীর রয়্যাল মোড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, একদম শেষ মুহূর্ত, আর কিছুক্ষণ সময় আছে, ভোট ঘিরে মানুষের উৎসাহ কেমন দেখছেন? ভোটারদের কোনো শঙ্কা রয়েছে কিনা? রওশন, আর মাত্র একদিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সব ধরনের প্রস্তুতি কিন্তু এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। আপনি যেটি বলছিলেন, ভোটারদের মধ্যে কিন্তু উৎসাহ বেশ অনেকটাই দেখছি, কারণ গত কয়েক বছরের ভোটাররা কিন্তু সেইভাবে তারা ভোট দিতে পারেনি। তবে এবার কিন্তু তাদের মধ্যে বেশ ভোট দেওয়ার যে উৎসাহ সেটি কিন্তু আমরা দেখছি। খুলনার 6টি সংসদীয় আসন রয়েছে। 6টি সংসদীয় আসনে প্রায় 21,01,000-এর মতো ভোটার রয়েছে এবং সব
আসনে আমরা দেখেছি যে ভোটাররা কিন্তু বেশ উৎসাহের সাথে ভোট দিতে যাবেন বলে জানিয়েছেন। পাশাপাশি এখানে আমরা দেখেছি যে আজকে পর্যন্ত যে উপজেলাগুলো রয়েছে 6টি আসনের প্রত্যেকটা উপজেলাতে ভোটের যে সরঞ্জামগুলো সেগুলো কিন্তু এরই মধ্যে পৌঁছে গেছে। এর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির কিন্তু বেশ ভালো রয়েছে এখনও পর্যন্ত। এখানে আমরা দেখেছি যে সকাল থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু টহলের পরিমাণ বাড়ানো হয়েছে, বিশেষ করে যৌথ বাহিনীর যে টহল, নির্বাচন কেন্দ্রিক যে টহল, সেটি কিন্তু আগের তুলনায় অনেকটাই বাড়ানো হয়েছে যাতে কোনো ধরনের সহিংসতা না থাকে। এই 6টি সংসদীয় আসনের যে প্রত্যেকটা উপজেলাতে যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে টহলের জন্য কিন্তু 1100 সেনা মোতায়েন থাকবে। এর পাশাপাশি এখানে প্রত্যেকটি ভোট কেন্দ্রে 2 জন পুলিশ এবং 13 জন আনসার সদস্য থাকবে। সব মিলিয়ে বললে চলে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সব রকম প্রস্তুতি এই মুহূর্তে সম্পন্ন হয়েছে এবং সাধারণ ভোটাররা যারা রয়েছেন তারাও কিন্তু বেশ উৎসাহের সাথে ভোট দেবেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে ভোটের প্রস্তুতির সবশেষ খবর। খুলনার নির্বাচনী প্রস্তুতির সবশেষ খবর জানাচ্ছিলেন রামিম চৌধুরী। নির্বাচিত সরকার আসলেও ট্রাইব্যুনালের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে, বিচার কাজে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর পর সাংবাদিকদের এমন কথাই জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা বারবারই বলেছি যে ক্ষমতার পরিবর্তন বা নির্বাচিত সরকার আসা, নতুন সরকার আসার সাথে এই বিচারের কোনো সম্পর্ক নেই। নির্বাচিত সরকার আসলেও এই আদালতের এই বিচার চলমান থাকবে। এই মাটিতে যে অপরাধ হয়েছে, যে হত্যাকাণ্ড হয়েছে, যে মানুষগুলো তাদের স্বজন হারিয়েছে, যারা গুম হয়েছেন, যারা কখনো ফিরে আসেননি, তাদের প্রতি ন্যায় বিচার করার দায়িত্ব রাষ্ট্রের। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের বর্তমান অবস্থান 13তম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতির ধারণা সূচক 2025 প্রতিবেদনে উঠে এসেছে এমনই তথ্য। সকালে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, জুলাই আন্দোলনের পরবর্তীতে দুর্নীতি কমার সূচকে 1 পয়েন্ট উন্নতি হয়েছে। আমাদের সকল প্রতিষ্ঠান এবং সকল পেশা দলীয়করণ করা হয়েছে। দলীয়করণ, পেশার দলীয়করণ মানে পেশাগত দলীয়পনা, প্রতিষ্ঠানের দলীয়করণ মানে প্রাতিষ্ঠানিক দুর্বলতা। সরকার কোনোদিন কোনো অবস্থান গ্রহণ করেন না, অন্তত পক্ষে প্রকাশ্যে বলেন নাই, যেহেতু অভিযোগ উত্থাপিত হয়েছে, বিচার হতে হবে, জবাবদিহি নিশ্চিত করতে হবে। দুর্নীতি দমন কমিশন কিছু টানা হেঁচড়া করেছে, কিছু অনুসন্ধান করবো বলা হয়েছে, কিন্তু কিছু বাস্তবে কিছু হয়নি। যে অন্তর্বর্তী সরকার অবশ্যই স্বচ্ছতা চর্চাটা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আপনার রায়ে এখন এতটুকুই। কিছুক্ষণ পরেই ফিরছি পরের ঘন্টায়।